আচ্ছা দেখো সবাই ঠিকঠাক মতন দেখতে পাচ্ছ কিনা, আর আমার সাউন্ড ক্লিয়ার যাচ্ছে কিনা একটু বলো। ওকে, একটু বলো। আর আমি একটু ফ্রেশ হয়ে আসি, কারণ আমার এখনো এসে বসা হয়নি, ফ্রেশ হওয়া হয়নি। হ্যাঁ, একটু দেখো। সবাই ঠিকঠাক মতন দেখতে পাচ্ছ কিনা দেখো, আর সাউন্ড ঠিকঠাক যাচ্ছে কিনা। সাবিক, তুই কথা বলিস। আমি আসছি, হ্যাঁ, তুই দেখ ওরা কি দেখে। তো গেম খেলাছে দাঁড়া। পাঁচজনে এলো, দেখছো পাঁচজন। সবাই একটু শেয়ার করে দাও, একটু শেয়ার করে দাও। আমি আমি এক্ষুনি নিচ্ছি, হ্যাঁ, এক্ষুনি নিচ্ছি। শেয়ার না করলে শুরু করবো না। সবাই শেয়ার করার পর লেখো যে শেয়ার ডান, শেয়ার ডান। শেয়ার করে সবাই লেখো যে শেয়ার ডান, সবাই লেখো। আজকে একটা গবেষণা ধর্মী ক্লাস হবে, হ্যাঁ, ইনশাল্লাহ অনেক কিছু শিখে যাবে এখান থেকে।
যারা আমার কাছে মডিফাই শিখেছো তারা তো শিখেছো, আর যারা শেখোনি তারা আজকে অনেকটা ধারণা পাবা। আর মূল মূল কাজটা হচ্ছে টেস্টের পরে, হ্যাঁ, একেবারে সব ঠিকঠাক মতো নিয়ে যাবে ইনশাল্লাহ। সাবির, আমার ওই ফোনটা দে তো, ওই ফোনটা দে। আসসালামু আলাইকুম। স্টার কোচিং পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু কিন্তু অলরেডি আমি ঘোষণা করেছি লাইভে, এখানে আছে। সাউন্ড ঠিকঠাক মতন আছে কিনা এটা আমাকে একটু জানাও। লাইভ যদি ঠিকঠাক মতন মানে শোনা যায় একটু বল। একটা কমেন্ট আসেনি কেন? শেয়ার কই শেয়ার করো আগে, শেয়ার না করলে আজকে ক্লাসই হবে না। যাও, মানে ক্লাস নেব শুধুমাত্র আমি উত্তরগুলো করে চলে যাবো। যে একটু শেয়ার করো, লাইক দাও, সবাই একটা করে লাইক দাও। হ্যাঁ, যা, ঠিক আছে। হুম, দাও। একটু শেয়ার করে দিই। একটা শেয়ার হয়েছে কেবল, একটা শেয়ার। আর সবাইকে একটু ডাকো যাতে আমরা একসাথে সবাই ক্লাসটা করতে পারি। হ্যাঁ, ডাকো দ্রুত। জি ভাইয়া শোনা যাচ্ছে। জি ভাইয়া শোনা যাচ্ছে। কে বললো এটা? সাউদা হোসাইন। ওকে 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 ওকে। আরো শেয়ার লাগবে। আর বাকিরা কই? ওকে ওকে, শেয়ার করো। মাওরা জান্নাত শোনা যাচ্ছে, সাউদা হোসেন শেফা শোনা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা একটু শেয়ার করে দিই। হ্যাঁ, মনটা বড় করো। এই দেখো, আমি তোমাদের ক্লাস নিচ্ছি না খেয়ে। ওকে, সারাদিন খাওয়া হয়নি। এই এই তারপরেও যদি দেখে একটু রেসপন্স না পাই তাহলে কিন্তু ভালো লাগে না আর। ওকে, কত ক্লাসটা রেসপন্স ভালো ছিল, ইনশাল্লাহ এটাও থাকবে। অনেক মানুষ পরে দেখছে আবার লাইভটা, আজকে আরো ভালো হবে ইনশাল্লাহ। একটু শেয়ার করে দাও সবাই। আর একটা নীল মার্কারটা দিত, এই যে তোমরা শেয়ার করলে আরো আরো সবাই একটু লাইক করো, রিয়াকশন দাও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা এখন তাহলে শুরু করি। হ্যাঁ, এইখানে তোমাদের যে মডিফায়ার যেটা আছে, ওকে, এই মডিফায়ার মূলত দুই প্রকার, তাই না? তো আমরা প্রকারভেদে ঝামেলায় খুব বেশিক্ষণ যাব না, কারণ আমরা এখানে যে প্রশ্নগুলো আছে যদি এগুলো একটু ব্যাখ্যা সহকারে পড়ি তাহলে কিন্তু মানে তোমরা খুব সহজে বুঝতে পারবা যদি আমরা ব্যাখ্যা সহকারে এগুলো একটু পড়ি। ওকে, কারণ এখানে প্রত্যেকটা মানে বাক্য এমন ভাবে দেওয়া আছে, আর এর মধ্যে যে উপাদানগুলো দেওয়া আছে যে কি কি করতে হবে, সেইগুলো যদি আমরা একটু ব্যাখ্যা সহকারে করি তাহলে অনেকটাই কাজে আসবে। আগেই বলি যে মডিফায়ারটা আসলে কি এটা একটু জানা উচিত। এই মডিফাই শব্দটার অর্থ হচ্ছে বিশেষায়িত করা, তাই না? তার মানে কি, এটা বিশেষায়িত করে। কাকে বিশেষায়িত করে? নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট যেগুলো আছে বা ভার্ব বা অ্যাডজেক্টিভ, এই সবগুলোকে সে বিশেষায়িত করে, তাই না? তার মানে বিশেষায়িত করা মানে কি, কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। তার মানে তোমার যে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, হ্যাঁ, সেটা কি হবে? সেটা একটা মডিফায়ার হবে। যদি ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় সেটা আর একটা মডিফায়ার হবে, তাই না? তো এই মডিফায়ার মূলত দুই প্রকার, একটা হচ্ছে কি প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। ওকে, তো প্রি মডিফায়ার কোনগুলো হয়? যেগুলো হচ্ছে কি ওই যাকে মডিফাই করবে তার আগে যদি বসে সেটা হচ্ছে কি প্রি মডিফায়ার হয়। ওকে, আর পোস্ট মডিফায়ার কোনগুলো? পরে বসে যদি মডিফাই করে তাহলে এটা পোস্ট মডিফাই। হ্যাঁ, যেমন দেখো, আমি যদি বলি যে he is a dash boy, এখানে তোমার বলতে পারে যে pre modify the noun,
এখানে বলতে পারে যে প্রি মডিফাই দ্য নাউন, তাই না? হি ইজ এ ড্যাশ বয়, সে একটা ড্যাশ ছেলে, সে কেমন ছেলে। কেমন দ্বারা প্রশ্ন করলে কিন্তু এখানে গুড বয় বলতে পারো, ব্যাড বয় বলতে পারো, ভালো হলে এখানে কি গুড বলবো, তাই না? তো কেমন দ্বারা প্রশ্ন করলে সাধারণত অ্যাডজেক্টিভ পাওয়া যায়। আর যখন মডিফাই দ্য নাউন বলে তখন আমাদের অ্যাডজেক্টিভ আনতে হয়। আই রিপিট, যখন মডিফাই দ্য নাউন বলে তখন আমাদের কি আনতে হয়? অ্যাডজেক্টিভ আনতে হয়। আর এটা কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে আমি কেমন দ্বারা কাকে প্রশ্ন করলাম, ওই বললাম না যে এই নাউনটাকে প্রশ্ন করলাম না, বয়কে, হি ইজ এ ড্যাশ বয়, সে সে কেমন ছেলে, কেমন ছেলে, কেমন দ্বারা কাকে প্রশ্ন করলাম? এই যে কেমন, এই যে বয় মানে ছেলে, সে কেমন ছেলে? ভালো ছেলে। এখন দেখো তো, এই যে বয়ের আগে এই না গুড শব্দটা বসছে, অ্যাডজেক্টিভটা, এটা কিসের আগে বসছে? বয়ের আগে বসছে, তাই না? তো বয়ের আগে যেহেতু বসছে, এটা বয়কে আগে বসে মডিফাই করার কারণে এখানে এর নাম হচ্ছে প্রি মডিফায়ার। কারণ প্রি মানে হচ্ছে পূর্বে, প্রি মানে কি? পূর্বে, ঠিক আছে? প্রি মানে হচ্ছে পূর্বে, এটা খেয়াল করো এখানে। তাহলে পূর্বে বসে যদি মডিফাই করে সেটাকে প্রি মডিফায়ার বলা হয়, ওকে? আর পোস্ট মডিফায়ার কি? যে পরে যদি মডিফাই করতো সেটা পোস্ট মডিফায়ার, ওকে? দেখো এইটুকু বুঝেছো কিনা আমাকে একটু বলো সবাই। এইটুকু যদি বুঝে থাকো তাহলে দেখো ডান, সবাই ডান লেখো, ডান লেখো। হুম, যদি এইটুকু বুঝে থাকো সবাই ডান লেখো। যদি এটা বুঝে থাকো সবাই বুঝেছি লেখো, বুঝেছি লেখো সবাই। আমি একটু চা খাই, হ্যাঁ একটু চা খাই, গলা কেমন বসে গেছে। লিখেছে একজন নাম। সবাই লিখেছে। সবাই ডান লিখেছে? হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটুকু বুঝতে পারলে সবাই ডান লিখেছে না? হ্যাঁ বুঝেছি, ওকে ওকে। তাহলে মডিফাই কয় প্রকার বলো তো? তোমরা এবার সবাই একটু খাতা কলম বের করো, কারণ এরপরে একটু কিছু কিছু জিনিস লিখবা। খাতা কলম বের করো সবাই। ওকে ওকে, সবাই কি খাতা কলম বের করেছো? তিনজনে এসে এবার। চুপ থাক তুই। আচ্ছা এবার খেয়াল করো তাহলে। তাহলে আমি কি বললাম যে যদি মডিফাই দা নাউন বলে তাহলে আমাদের কি আনতে হবে? অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ সাধারণত কেমন দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়। অ্যাডজেক্টিভের বাংলা অর্থ হচ্ছে বিশেষণ। আর এই বিশেষণ বা অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝি? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি। তবে আমরা যে মডিফায়ার গুলো যেটা করি, মানে সেখানে কেমন দ্বারা প্রশ্ন করলে সাধারণত অ্যাডজেক্টিভের উত্তরগুলো চলে আসে, ওকে? ম্যাক্সিমাম হচ্ছে এই কেমন দ্বারা প্রশ্নগুলো চলে আসে। এখন তাহলে আমি ধরে নিলাম যে তোমরা এই প্রি মডিফাই আর পোস্ট মডিফাইটা কি আসলে বুঝতে পেরেছো, তাই না? খেয়াল করো, এইখানে আর্সেনিক নিয়ে আছে, আর্সেনিক, ওকে? এই আর্সেনিক কি একটা উপাদান না, একটা ক্ষতিকর উপাদান, আমরা জানি। এই আর্সেনিকটা সাধারণত পানিতে থাকে,
সাধারণত টিউবওয়েলের পানিতে আর্সেনিকটা থাকে আর কি, যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। হ্যাঁ, ধীরে ধীরে এটা স্লো পয়জনের মতো কাজ করে। ওকে, তো এখানে কি আছে, আর্সেনিক ইজ আ ড্যাশ সাবস্টেন্স। যখন তোমরা মডিফাই করবা তখন সর্বপ্রথম মনে রাখবা যে এইখানে কি আছে সেটা পড়বা না, সেটা পরে পড়বা। আগে পুরো এই গ্যাপটা রেখে পুরো সেন্টেন্সটা পড়বা। আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স, তাই না? এই সাবস্টেন্স শব্দের অর্থ হচ্ছে পদার্থ বা উপাদান। এই পদার্থ বা উপাদান। ওকে, তাহলে আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স। যখন আমার পুরো সেন্টেন্সটা পড়া হয়ে যাবে তখন আমি দেখবো যে এখানে কি আছে। এখানে দেখো প্রি মডিফাই দ্য নাউন আছে। তো একটু আগে আমি বললাম যে মডিফাই দ্য নাউন যদি বলে, সে প্রি হোক আর পোস্ট হোক, মডিফাই দ্য নাউন বললে আমার অ্যাডজেক্টিভ আনতে হবে, একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তারপরে কি নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায় বা বিশেষণ পাওয়া যায়। এবার অ্যাডজেক্টিভটা কিভাবে পাবো আমরা? এই যে নাউন যেটা আছে, মানে এই যে নাউন, এই নাউনকে কেমন দ্বারা প্রশ্ন করব। তাহলে আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স। এই সাবস্টেন্স হচ্ছে পদার্থ। এখন তোমাদের প্রশ্ন করবা যে আর্সেনিকটা কেমন পদার্থ? কেমন? আর্সেনিক কি ভালো নাকি খারাপ পদার্থ? ক্ষতিকর পদার্থ না আমাদের জন্য? বলো, আমাদের জন্য ক্ষতিকর পদার্থ। যদি ক্ষতিকর হয় কেমন, কেমন দ্বারা প্রশ্ন করলে এখানে কি বলা হচ্ছে, ক্ষতিকর শব্দটা আমরা পাচ্ছি। তাহলে এখানে উত্তরটা কি হবে বলো তো কেউ? উত্তরটা এখানে কি হবে বলো? ক্ষতিকরের উত্তর কি সেটা বলো, কে পারবে? হ্যালো, অনলাইনে ক্লাস নিচ্ছে, আমি এখন অনলাইন ক্লাস নিচ্ছি, জন্য ফোন করতে পারিনি। চলে যায় আমি বকতেই পারি। বল উত্তর কি হবে এখানে? হার্মফুল, হার্মফুল উত্তর হবে হার্মফুল। এখানে আর্সেনিক ইজ হার্মফুল, হার্মফুল সাবস্টেন্স। বা আরো বিষাক্ত লিখতে পারো, বিষাক্ত মানে হচ্ছে কি পয়জনাস। ওকে, এখানে দুইটা উত্তর লিখতে পারো, পয়জনাস বা হার্মফুল। তাহলে আর্সেনিক ইজ আ হার্মফুল সাবস্টেন্স। দেখো, ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। এই হিউম্যান হেলথ মানে কি, মানব স্বাস্থ্য আর কি, বা মানুষের যে স্বাস্থ্য। ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, মানে এটা মানুষের স্বাস্থ্যের পক্ষে অনেক কেমন, ক্ষতিকর, তাই না? এবার দেখো এখানে কি বলছে, ইন্টেন্সিফায়ার। এই ইন্টেন্সিফায়ার কথা বললেই আর কোনো কিছু দেখবা না, এখানে ভেরি দিয়ে দিবা। যেখানে দেখবো যে ইন্টেন্সিফায়ার কথা বলছে, যে ইউজ ইন্টেন্সিফায়ার বা প্রিমডিফাই দ্য ভার্ব, সরি প্রিমডিফাই দ্য নাউন উইথ অ্যান ইন্টেন্সিফায়ার, এই ইন্টেন্সিফায়ার শব্দটা যখন থাকবে তখন সেই গ্যাপে কি বসাই দিবা, সেই গ্যাপে অবশ্যই একটা ভেরি বসাই দিবা, তাহলে কিন্তু হয়ে যাবে। এর ব্যাখ্যাটা একটু দিই। হ্যাঁ, ইন্টেন্সিফায়ার এখানে কেন ভেরি দিলে ইন্টেন্সিফায়ার হয়ে যায়। ইন্টেন্সিফায়ার কিন্তু আর আছে সো বা ভেরি। এই ভেরি প্রায় সব জায়গায় তুমি ব্যবহার করতে পারবা, এই জন্য সো এর কথা না মনে রাখলেও চলবে, ক্ষেত্র বিশেষে লাগে সো, তবে বেশিরভাগ ক্ষেত্রে তুমি ভেরি দিলে হয়ে যাবে 90% ক্ষেত্রে। এখন আমি ব্যাখ্যা দেবো যে ইন্টেন্সিফায়ার মানে থাকলেই কেন আমরা ভেরি দিতে পারবো। হ্যাঁ, ইন্টেন্সিফায়ারটা কি জিনিস দেখো। ইন্টেন্সিফাই শব্দটা আসছে কি থেকে? ইন্টেন্সিফাই শব্দ থেকে আসছে। এই ইন্টেন্সিফাই শব্দের অর্থ হচ্ছে কি, জোর দেওয়া। কি দেওয়া? জোর দেওয়া বা তীব্রতর করা। এই ইন্টেন্সিফাই শব্দের অর্থ হচ্ছে কি, জোর দেওয়া বা তীব্রতর করা। এটা একটু নোট করে রাখতে পারো। ওকে, ইন্টেন্সিফাই শব্দের অর্থ হচ্ছে কি জোর দেওয়া বা তীব্রতর করা। এখন আমি এখানে বললাম দেখো, ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। আমি যদি এখানে ভেরি নাও দিই, এখানে কিন্তু একটা অর্থ আসবে, ইট ইজ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। তো ইট ইজ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ এর বাংলা অর্থ কি, যে এটা মানে কি মানব জীবনে বা সরি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই না? মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা কিন্তু একটা একদম 100% শুদ্ধ বাক্য। এখন তুমি যদি এটাকে আরো বেশি জোর দিয়ে বলতে চাও, তাহলে এখানে অবশ্যই তুমি একটা ভেরি ব্যবহার করতে পারো। দেখো তাহলে কি হচ্ছে, ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, মানে এটা কি মানব স্বাস্থ্যের জন্য কি বলতো, আরো খুব ক্ষতিকর। যেহেতু আমরা এখানে খুব দিয়ে জোর প্রদান করলাম, এই জন্য হচ্ছে এটা ইন্টেন্সিফায়ার। কি বোঝা যাচ্ছে বলো? সহজ না? সহজ কিনা বলো, বলো বলো, সহজ কিনা বলো। সহজ লাগলে লেখো যে সহজ।
সবার কাছে মনে হয় পৌঁছায়নি। একটু শেয়ার করে দাও সবাই, একটু শেয়ার করে দাও, শেয়ার করে দাও। একটু শেয়ার করে দাও সবাই, মানে এটুকু বুঝলে লেখো যে বুঝেছি, এটা বুঝলে লেখো যে বুঝেছি। এই আমার এই যে ইংলিশের যে পেজ, ওটাতে এটা শেয়ার করা হয়নি এখনো। হ্যাঁ, এটা শেয়ার করে দিতে হবে। দেখো, বলো এটুকু বুঝলে বলো যে এ আর বি ইন্টেন্সিভার যদি বোঝো তাহলে বলো যে আমরা বুঝেছি এটা। তুরু তো বলো একটু দেখি। আচ্ছা, বোঝা গেছে এটুকু? এবার এই সি নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে একটু ব্যাখ্যা বেশি দেওয়া লাগবে। সি নাম্বারটা এখানে ডেমনস্ট্রেটিভ বলছে, ডেমনস্ট্রেটিভ। ওকে, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভটা আসলে কি জিনিস দেখো, খুবই খুবই একটু মনোযোগ দিয়ে এবার আমার কথাগুলো শোনো, খুবই মনোযোগ দিয়ে একটু কথাগুলো শোনো। দেখো, তোমাদের কোশ্চেন কিন্তু 10টা হয়, কিন্তু আমি এখানে 8টা লেখার সুযোগ পাইছি এখানে, যেহেতু একটু ব্যাখ্যা দিতে হবে এই কারণে। কারণ বোর্ডটা অতটাও বেশি বড় না, মানে লেখাগুলো অনেক বড়, বোর্ড ঠিক আছে বাট লেখা তোমাদের প্যাসেজটা নাকি একটু বড় ছিল। দেখো, যখন দেখবা যে ডেমনস্ট্রেটিভ আসছে, হ্যাঁ, এই যে ডেমনস্ট্রেটিভ যখন থাকবে, এর কথা যখন বলবে, সর্বপ্রথম 4টা জিনিসের কথা মাথায় আনবা। 4টা জিনিস, একটা হচ্ছে কি দিস, একটা হচ্ছে কি দ্যাট, তারপর হচ্ছে কি এই দিস, আর হচ্ছে কি দোজ। যখন ডেমনস্ট্রেটিভ বলবে তখন এই 4টা জিনিসের কথা আগে মাথায় আনবা। দিস দ্যাট দিস দোজ, দিস দ্যাট দিস দোজ, দিস দ্যাট দিস দোজ। ওকে, তো আমার সাথে একটু মনে মনে সবাই বলো, দিস দ্যাট দিস দোজ, দিস দ্যাট দিস দোজ। এই যখন ডেমনস্ট্রেটিভ বলবে এই 4টার কথা মাথায় আনবা। ওকে, দিস দ্যাট দিস দোজ। এখন এই দিস আর এই দ্যাট এটা আসলে কি? আমরা তো ছোটবেলায় পড়েছি যে দিস ইজ এ বুক, তাই না? যে এই হয় একটা, বা এই হলো একটা বই, হ্যাঁ, দ্যাট ইজ এ বুক, ওই হলো একটা বই, এই ধরনের পড়েছি না? আবার কি এই দিস মানে হচ্ছে কি এইগুলো, এই দিস মানে হচ্ছে কি এই, এটা ধর একটা বোঝায় একটা। এখান থেকে দিস আর দ্যাট এর মধ্যে এই দিস আর দ্যাট হচ্ছে কি সিঙ্গুলার, এই দিস আর দ্যাটটা কি সিঙ্গুলার বা একবচন। ওকে, আর এই যে দিস আর দোজ, এগুলো ওগুলো, এর অর্থ হচ্ছে কি দিস এর অর্থ হচ্ছে এগুলো, আর এই দোজ এর অর্থ হচ্ছে ওগুলো। হ্যাঁ, এটা হচ্ছে কি এই বা এটা, এটা হচ্ছে দ্যাট ওটা, এটা ওটা, এটা ওটা, এরকম অর্থ। আর এই যে দিস আর দোজ, এইগুলো হচ্ছে প্লুরাল, আসলে বহু বচন বোঝায় প্লুরাল। যেহেতু হচ্ছে এগুলো, এর অর্থ এগুলো এগুলো, তাহলে অবশ্যই এটা দ্বারা কি বোঝাবে? প্লুরাল বোঝাবে। আর এই দোজ মানে কি ওগুলো, তাহলে এটা দ্বারা প্লুরাল প্লুরাল বোঝাবে, তাই তো? এইবার দেখো, এই পাশে যে দুইটা আমি লিখলাম যে দিস আর দোজ, সরি দিস আর দিস, এটা হচ্ছে কাছের জিনিসকে বোঝায়। কোন জিনিসকে বোঝায়? এই দুইটা হচ্ছে কি কাছের জিনিসকে বোঝায়, কাছের কাছের জিনিসকে বোঝায় এই দুইটা, যে কাছের জিনিসকে বোঝায়। আর এই যে দ্যাট আর দোজ, এই দুইটা আসলে দূরের জিনিসকে বোঝায়, দূরের জিনিসকে বোঝায়, দূরের জিনিসকে বোঝায়। তাহলে কি কাছের জিনিস হলে কি বসে? দিস আর দিস। যদি কাছের জিনিস একটা হয় তাহলে এক্ষেত্রে দিস হবে, কাছের জিনিস যদি দুইটা হয় এখানে দোজ হবে। আর যদি ওই দূরের জিনিস বোঝায়, সরি, কাছের জিনিস যদি একটা হয় তাহলে দিস হবে, আর কাছের জিনিস যদি একটার বেশি হয় তাহলে এই দিস হবে, টিএইচ ইএসি দিস হবে। আবার যদি দূরে বোঝায়, যদি একটাকে বোঝায় দূরে, তাহলে দ্যাট হবে, আর একটার বেশি যদি হয় তাহলে দোজ হবে। ওকে, তাহলে ডেমনস্ট্রেটিভ যখন থাকবে তখন আমরা সর্বপ্রথম কি করব? এই 4টার কথা মাথায় আনবো। এখন এইখানে আমরা ডেমনস্ট্রেটিভ দেখলাম, এখানে কি আছে? ডেমনস্ট্রেটিভ আসছে। তার মানে আমার মাথার মধ্যে 4টা জিনিস আছে, এই 4টা জিনিস আমি এখানে একটু ছোট্ট করে লিখে ফেলি।
এই যে দিস, দ্যাট, দিস আর দোজ। ওকে, আমি মনে মনে এখানে লিখে ফেললাম। এইবার এখান থেকে বাদ দিতে হবে জাস্ট। কিভাবে বাদ দেবো দেখো। প্রথমে দেখো, আমি কিন্তু বলছিলাম যে দিস আর দ্যাট হচ্ছে কি সিঙ্গুলার, সিঙ্গুলার, তাই না? তো সিঙ্গুলার যখন থাকবে, আগে দেখবা যে এইখানে যে নাউনটা আছে, যে নাউন, এই যে ডেমনস্ট্রেটিভ লেখার পরে যে নাউনটা এখানে আছে, এই নাউনটা এখানে কি সিঙ্গুলার নাকি প্লুরাল? যদি এটা সিঙ্গুলার হয় তাহলে দিস আর দোজ আগে থেকে কাটা হয়ে যাবে, বুঝা গেছে? যদি এটা সিঙ্গুলার হয় তাহলে দিস আর দোজ কাটা, তখন থাকবে এখানে একটা, দিস আর দ্যাট যে কোনো একটা হবে। আর যদি এটা প্লুরাল হয় তাহলে কি এই দিস আর দ্যাট কাটা থাকবে, তার মানে আমার কমাই ফেলতে হবে। এখন দেখো এখানে সাবস্টেন্স আছে, সাবস্টেন্সেস কিন্তু নাই। যেহেতু এখানে এস বাই এস যোগ নাই, সেহেতু এখানে অবশ্যই এটা সিঙ্গুলার। তার মানে এখানে আমরা কি এই যে দিস আর এই দোষ কাটা, এই দুটো মুছে ফেলে আর কি। দেখো এখন এখানে কি আছে, দিস আর দ্যাট আছে, বোঝার চেষ্টা করো ভালোভাবে। এখন এখানে কি আছে, দিস আর দ্যাট আছে, তাই না? এইবার আমরা দেখবো যে এখানে আমার কাছের জিনিস নাকি দূরের জিনিস। হ্যাঁ, এবার দেখো বলছে কি দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। মানে কি এইখানে এই যে পদার্থটা, এটা কোথায় পাওয়া যায়, কোথায় কোথায় থাকে এটা, টিউবওয়েলের পানি থাকে। তো টিউবওয়েলের পানি কি আমাদের থেকে খুব বেশি দূরবর্তী থাকে নাকি আমাদের হাজার আলাদাই থাকে? আমরা এর ভুক্তভোগী। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দিস ব্যবহার করতে পারি, দিস। এখন প্রশ্ন হলো আমি যদি এখানে দ্যাট লিখি ভুল হবে না, দ্যাট লিখলেও তুমি নাম্বার পাবা, ঠিক আছে? তবে এখানে দিসটা হচ্ছে মোস্ট কারেক্ট, এই জন্য আমরা এখানে অবশ্যই কি দিস ব্যবহার করার চেষ্টা করবো। তো দ্যাট লিখলেও কারেক্ট হবে। এই জিনিসটা কি বুঝতে পারিস? বলো, এটা যদি বুঝতে পারো বলো, যদি বুঝতে পারো বলো। রেসপন্স কম করলে কিন্তু ফাঁকি মারবো, ফাঁকি যাতে আমি না দিতে পারি সেই জন্য একটু রেসপন্স বেশি করো, ওকে? বলো বলো, দ্রুত দ্রুত। যদি বুঝে থাকো, আর সবার কাছে এখন পৌঁছায়নি নাকি আজকে? এটুকু বুঝতে পারিছো? রাসেল, এমডি রাসেল হোসেন লিখেছে কি আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সেই কথা ঠিক আছে, জি ভাইয়া বুঝেছি। ভাইয়া পুরোটা দেখা যাচ্ছে না? স্যার পুরোটা কি দেখা যাচ্ছে না? সজনী বলছে যে পুরোটা দেখা যাচ্ছে না, আসলে কি পুরোটা দেখা যাচ্ছে না? একটু বলো তো সবাই দেখতে পাচ্ছ কিনা। যদি সমস্যা হয় আমাকে একটু বলতে হবে, হ্যাঁ, আমি যাতে একটু ফিক্সড প্রবলেমটা একটু ফিক্স করতে পারি। পুরোটা কি দেখা যাচ্ছে? একটু কমেন্ট করো পুরোটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, এবিসি ডান, সাবাস। তিশা বুঝে গেছে যে কি লিখতে হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। পুরোটা দেখা যাচ্ছে না কেমন, আমি বুঝতে পারলাম না এটা। আমার আমার এখানে তো পুরোটা দেখা যাচ্ছে, আমি যেটাতে আসছি। ও মানে নিচে নিচে থেকে, তাই তো? মানে নিচে থেকে পুরোটা দেখা যাচ্ছে না এমন? ওয়েট। ইরিনি আগার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইরিনি আগার। আচ্ছা, আমাকে একটু রেসপন্স করো যে পুরোটা এখানে দেখা যাচ্ছে কিনা এবার, হ্যাঁ? ওই যে কাছের দূরের এবার মনে হয় দেখা যাচ্ছে।
এখানে সবাইকে একটু শেয়ার করে দাও না প্লিজ, একটু শেয়ার করো, একটু শেয়ার করো, একটু শেয়ার করো। তোমরা যত রেসপন্স করবা তত আসলে এই পেজটা একটু গ্রো হবে। হ্যাঁ, একটু দরকার আছে। আমি ঠিক করেছি। আচ্ছা, ধন্যবাদ। ওকে, এবার দেখো দেখো, আমি একটু সময় নিয়ে করছি এটা কারণে এখানে অনেক কিছু বোঝার আছে। কিন্তু তাহলে ডেমনস্ট্রেটিভ ক্ষেত্রে কি বললাম, যে চারটা জিনিস মাথায় রাখতে হবে। দিস দ্যাট দিস দোস, দিস দ্যাট দিস দোস। সিঙ্গুলার হলে দিস, টি এইচ আই এস দিস, আর দ্যাট। আর প্লুরাল হলে টি এইচ ই এস ই দিস, আর টি এইচ ও এস ই দোস। আচ্ছা, গেল, এটুকু গেল, মুছে দিলাম। মুছলেও হয় না, কারণ টেনে টেনে কিছু দেখা যাবে পরে। দেখো তারপরে কি বলছে, তাহলে এখানে আমি কি বললাম, যে দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দা ওয়াটার অফ দা টিউবওয়েল। তার মানে কি, এই যে পদার্থটা এটা কিসে পাওয়া যায়, টিউবওয়েলের পানিতে পাওয়া যায়। দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন কান্ট্রি। দেখো এখানে কি বলছে, দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন কান্ট্রি। হ্যাঁ, ইন ড্যাশ কান্ট্রি। এখানে দুইটা আছে, এখানে একটা পসেসিভ করতে বলছে আর এখানে কোয়ান্টিফাই করতে বলছে। এই দুইটা আমি একটু বোঝাই। হ্যাঁ, এই কোয়ান্টিফায়ার এটা হচ্ছে পরিমাণ বোঝায়। কোয়ান্টিফায়ার মানে যখন দেখবো যে কোয়ান্টিফায়ার করতে বলবে তখন পরিমাণ চাইবে। ওকে, তো কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে মনে রাখবা যে অন থেকে যতগুলো সংখ্যা আছে সবগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। অন থেকে যতগুলো সংখ্যা আছে সব হচ্ছে কোয়ান্টিফায়ারের ভিতরে, পরিমাপ বাচক আর কি, যেটা আমরা বলি। ঠিক আছে, অন থেকে যতগুলো সংখ্যা আছে সবকে তোমার এই কোয়ান্টিফায়ারের মধ্যে। তাহলে 1 2 3 4, এই যে 1 2 থেকে যা আছে সব কোয়ান্টিফায়ারের মধ্যে। ঠিক আছে, তাছাড়াও কোয়ান্টিফায়ারের কিন্তু আরো কয়েকটা আছে, যেমন সাম আছে, তাই না, এরকম আরো কিছু আছে। আমি একটু বিস্তারিত একটু এখানে ব্যাখ্যা দেব। যদি আগের গুলো ডেমনস্ট্রেটিভ বুঝে থাকো তাহলে এটাও বুঝতে পারবা। খেয়াল করো, এই কোয়ান্টিফায়ার বলতে আমি কি বললাম, পরিমাপও বোঝাই, গণনা করি সেগুলোকেও বোঝাই। 1 2 3 4 সব বোঝাবে। তারপর 1 কেজি 2 কেজি 3 কেজি 4 কেজি 5 কেজি সব, 1 লিটার 2 লিটার 3 লিটার, এই সবগুলো হচ্ছে কি পরিমাপ বাচক বা কোয়ান্টিফায়ার্স এর ভিতরে পড়ে। আবার মাথায় রাখবা, অনেক সময় কিন্তু আমরা বলি নির্দিষ্ট করে কোনো পরিমাপ না বলে আমরা কি বলি, অনেক, তাই না। মনে করো আমার 5 কেজি আমার কাছে আপেল আছে। হ্যাঁ, আমি বলছি আমার 5 কেজি আপেল আছে, কিন্তু সামনে যে আছে সে হয়তো জানে না কতটুকু, সে অন্যকে দেখিয়ে বলছে যে তার অনেক আপেল আছে, তাই না। তো অনেক সময় কিন্তু কিরকম অনির্দিষ্টতা বাচকও কিছু কিছু থাকে, তাই না। অনেক বলি, কম বলি, বেশি বলি, এই ধরনের কিছু কিন্তু কোয়ান্টিফায়ার্স থাকে। আর এইগুলাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের এইচএসসি যে কোয়ান্টিফায়ার আছে সেইগুলোর ক্ষেত্রে। খেয়াল করো, তার মানে এখানে কয়েকটা জিনিস বুঝতে হবে, যে মেনি মানে হচ্ছে অনেক, তাই না। আর একটা হচ্ছে মাস। মেনি মানে অনেক, মাস মানে অনেক। মেনি মানে অনেক, মাস মানে অনেক। তারপরে আরো কি আছে, আরো আছে কি ফিউ। এই ফিউ মানে হচ্ছে কম। আবার লিটল, এই লিটল এর অর্থ কিন্তু শুধুমাত্র ছোট হবে এমন না, এই লিটল এর অর্থ কিন্তু পরিমাণে কমও বোঝায়। বোঝা গেছে, এখানে কি লিখলাম, যে মেনি, ফিউ, মাস আর লিটল, তাই তো। আবার দেখো আরো কিছু আছে, সাম। এই যে সাম মানে হচ্ছে কি কিছু, তাই না। আবার আছে অল, এই যে অল মানে হচ্ছে কি সব, অল মানে কি সব। এখানে আছে কি মেনি, ফিউ, মাস, লিটল, আর এখানে কি সাম আছে আর এখানে অল আছে। তো একটা জিনিস খেয়াল করো, এই যে এই মেনি আর ফিউ এর কিন্তু আলাদা একটা ব্যবহার আছে, এই মাস আর লিটল এর একটা ব্যবহার আছে। ঠিক আছে, একটা জিনিস তোমাদের বুঝতে হবে। দেখো, আধুনিক ইংরেজবিদদের মতে নাউন দুই প্রকার, একটা হচ্ছে কি কাউন্টেবল আর একটা আনকাউন্টেবল। নোট করো এটা। আধুনিক ইংলিশবিদদের বা ইংরেজিবিদদের মতে নাউন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি কাউন্টেবল নাউন আর একটা আনকাউন্টেবল নাউন। তো কাউন্টেবল মানে কি, কাউন্ট মানে তো গণনা করা, তাই না। তো কাউন্ট মানে যদি গণনা করা হয়, কাউন্টেবল মানে কি হবে, অ্যাবল মানে যোগ্য অর্থে ব্যবহার করা হয়, তাহলে কাউন্টেবল মানে গণনা যোগ্য। তার মানে কি যেগুলো গণনা করা যাবে
সেইগুলো হচ্ছে কি কাউন্টেবল নাউন। ওকে, আর যেগুলো গণনা করা যাবে না সেগুলো আনকাউন্টেবল নাউন। আর এই যে মেনি আর ফিউ ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, যেগুলো গণনা করা যায়। এই যে মেনি আর ফিউটা ব্যবহার করে কিসের ক্ষেত্রে? কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, মানে যেগুলো গণনা করা যায়। আর যে মাস আর যে লিটলটা আছে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আনকাউন্টেবল নাউন, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, নাউনের ক্ষেত্রে যেগুলো গণনা করা যায় না। আর এই যে সাম আর যে অল যেটা আছে না, এটা হচ্ছে গোল আলু। হ্যাঁ দেখো, এটা আলুর মতো, ঠিক আছে? এটা কাউন্টেবলও যায় আবার কি আনকাউন্টেবলও যায়। ওই আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে না, যে সবার সাথে ভালো সম্পর্ক, মানে সাপের মুখেও চুমু খায়, ব্যাঙের মুখেও চুমু খায়। মানে বিষয়টা হচ্ছে অনেকটা এরকমই। ওকে, তাহলে আমি কি বললাম? আমি আসলে বললাম যে সাম আর অলটা হচ্ছে কি যে গোল আলু, এটা সব দিকে যায়। এবার একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করে দেখো। আমি যদি বলি যে আমার অনেক কি আছে, যদি বলি যে আমার অনেক মধু আছে, মধু, হ্যাঁ মধু, এই মধু জিনিস হচ্ছে হানি। অনেক মধু আছে, এই ক্ষেত্রে হানি কি গোনা যাবে? মধু, তোমরা বলো তো মধু গোনা যাবে কিনা? বলো। আমরা জানি যে মধু কখনোই গোনা যাবে না, তাই না? হানি তো গোনা যাবে না। তো যেগুলো গোনা যাবে না, আমার অনেক আছে, সেক্ষেত্রে কি আমি মেনি ব্যবহার করতে পারবো নাকি মাছ ব্যবহার করবো? বলো বলো, হানির ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? হানি তো গোনা যায় না, তাহলে মেনি ব্যবহার করবো নাকি মাছ ব্যবহার করবো? বলো, মেনি নাকি মাছ? মেনি নাকি মাছ? লেখো লেখো লেখো, মেনি নাকি মাছ? বলো বলো, হানির ক্ষেত্রে আমরা কি লিখবো, মেনি নাকি মাছ? রাসেল হোসেন, তুমি কি আমাকে ডলার দিচ্ছ? রাসেল রাসেল হোসেন, কি তুমি আমাকে ডলার দিচ্ছ? বলো, এখানে মেনি হানি হবে নাকি মাছ হানি হবে? আমার অনেক, মেনি অর্থ অনেক, আর এখানে হচ্ছে মাছ অর্থ অনেক, তাহলে আমার হবে কোনটা? এখানে বলো, হানি মানে কি মধু, তাই না? মেনি হবে নাকি? রাসেল, তুমি কি শিখলা তখন? রাসেল ভাইপার, রাসেল ভাইপার, তুমি মেনি মেনি শিখলে এতক্ষণ ধরে ক্লাসে। কালকে স্কুলে স্কুলে গিয়ে তোমার হবে। রাসেল ভাইপার লিখেছে যে, হ্যাঁ তো মাছ, সজনী মাছ, সাউদা হোসেন শেফা মাছ। ওকে, এখানে মাছই হবে। কারণ আমরা জানি, কারণ আমরা কি জানি বলো? কিছুই জানি না। কারণ আমরা জানি কি, হানি আমার অনেক বেশি আছে, তাই না? তো যেটা আমি গুনতে পারবো না, সেগুলো আমরা মাছ ব্যবহার করবো। এখানে কি ব্যবহার করবো? মাছ ব্যবহার করবো। আচ্ছা, এবার দেখো, এখন যদি তুমি বলি যে পেন্স, আমার অনেক কলম আছে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করবো? অনেক কলম আছে, এখানে আমরা কি ব্যবহার করবো? যেহেতু কলম গোনা সম্ভব, 1 2 3 4 করে কলম কিন্তু গোনা সম্ভব, এই জন্য এইখানে আমরা কিন্তু আর মাছ ব্যবহার করবো না। আমার অনেক আছে, তাহলে এখানে কি করবো? মিনি ব্যবহার করবো। ঠিক আছে? আমার অনেক বন্ধু আছে, বন্ধু গোনা যাবে। হুম, আমার অনেক কি আছে, আমার অনেক বই আছে, বই গোনা যাবে, এগুলো কিন্তু গোনা যাবে। ওকে, তাহলে এটা বলো, এটা কি হবে বলো? এবার মনে করো যে আমার কম মধু আছে, কম, যদি কম, যদি কম থাকে তাহলে আমরা ফিউ ব্যবহার করবো, কাউন্টেবল আনকাউন্টেবল সরি, যদি কম থাকে আমরা কাউন্টেবল এর ক্ষেত্রে কি ব্যবহার করবো? ফিউ ব্যবহার করবো। যেমন কয়েকটা মাত্র কলম আছে, বা আমার কলম নেই বললেও চলে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করবো? ফিউ ব্যবহার করতে পারবো। কারণ আমরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অবশ্যই ফিউ ব্যবহার করবো। হ্যাঁ, আর আমার কম মধু আছে, তাহলে আমরা এখানে কি করবো? লিটল, লিটল, লিটল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলতো, এই মানি যদি হয়, মানির কি বসবে বলো? মানির সাথে কি বসবে, মেনি নাকি মাছ? বলো, মনে করো যে আমার অনেক টাকা আছে, অনেক টাকা, এখানে মেনি বসবে নাকি মাছ বসবে বলো? টাকায় আমার চিনি মিনি খেলে। আমার অনেক টাকা। এখন বলো যে মানি এর আগে এখানে কি বসবে? মানি এর আগে কি মেনি নাকি মাছ বসবে বলো? যে আমার অনেক টাকা আছে, দেখো টাকা গোনা যায় কিনা বলো?
বলো। আচ্ছা, মানি রেখে মেনি বসবে? বলো। টাকা কি গোনা সম্ভব? আচ্ছা, টাকা যদি গোনা সম্ভব হয়, তোমাদের কি মনে হয় টাকা কি গোনা সম্ভব? মানে মানি কি গোনা সম্ভব? টাকার কথা বললে বলবে মানি কি গোনা সম্ভব কিনা বলো। যদি মানি গোনা সম্ভব হয় তাহলে লেখো যে সম্ভব। তাসনিম তুলি বলছে মাছ, মানির আগে মাছ বলছে। আচ্ছা, তোমরা আগে বলো যে টাকা গোনা যায় কি যায় না, আগে সেটা বলো। আগে সেটার কনফিউশন দূর করতে হবে। আচ্ছা, টাকা কি গোনা যায় এটা বলো না, আমার একটু বলবো দেখি টাকা গোনা যায় কিনা, বলো। সবাই একটু শেয়ার করে দাও, শেয়ার করে দাও, যারা আসছো ভাই একটু শেয়ার করে দাও সবাই। হয়তো যাদের এইচএসসি পরীক্ষার সামনে বা টেস্ট পরীক্ষা যারা দিবে তাদের কাজে লাগতে পারে। টাকা গোনা যায় যায় না, শিখা দাস বলতে যায় না। শিখা শিখা আমার অনেক পুরাতন স্টুডেন্ট, শিখা জানে যে টাকা আসলে গোনা যায় না। শোনো, টাকা আসলে গোনা যায় না, ওকে? টাকা আসলে গোনা যায় না। এর ব্যাখ্যা আজকে দেবো না, ব্যাখ্যা ইনশাল্লাহ অন্য একদিন দেবো যে টাকা গোনা যায় না। এর ব্যাখ্যা অন্যদিন দেবো, ওকে? এখন দেখো, তাহলে এইটুকু বুঝলাম, তাই না? এইবার আমরা প্রশ্নে ফিরে আসি, কি বলছে দেখো। এখানে কি আছে যে আমরা দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি, বলছে দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি। আচ্ছা, কান্ট্রি মানে তো দেশ, তাই না? এখানে উত্তরটা হবে ই নাম্বার, উত্তরটা আওয়ার হবে। কেন আওয়ার হবে একটু পরে আমি বলছি, আগে ডি নাম্বারটা বোঝানোর জন্য এখানে আওয়ার শব্দটা আমরা লিখে ফেললাম উত্তরটা। দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি। আচ্ছা, আমাদের দেশে অনেক গ্রাম আছে না? তো অনেক যদি হয় তাহলে আমরা কি ব্যবহার করতে পারবো? হয় মেনি, না হলে হচ্ছে মাছ, তাই না? তো মেনি আর মাছের মধ্যে আমরা কিভাবে বুঝবো যে কোনটা ব্যবহার করবো? ওই যে ক্যাপের পরে যে নাউনটা আছে দেখবো, ওই নাউনটা আসলে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। এই ভিলেজ, গ্রাম কি গোনা সম্ভব না? অবশ্যই সম্ভব। গ্রাম যেহেতু গোনা সম্ভব, এই জন্য এখানে মেনি শব্দটা বসবে। এই জন্য এখানে কি বসবে? মেনি শব্দটা বসবে, ওকে? এখন দেখো এখানে কি বলছে, দেয়ার আর মেনি ভিলেজেস ইন ড্যাশ ইন আওয়ার কান্ট্রি। এখানে আওয়ারটা আমি কেন লিখলাম? তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ইংরেজিতে কেস বলে একটা বিষয় আছে। কেস, কেস মানে কারক। কেস তিন প্রকার আপাতত, আগে চার প্রকার ছিল। একটা হচ্ছে কি সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস, আর একটা ভোকেটিভ কেস। তো ভোকেটিভ কেসটা এখন আপাতত ব্যবহার করা হয় না, ওকে? তো যেহেতু এখানে পসেসিভের কথা বলছে, সেটা আমাদের পসেসিভ কেসটা আনতে হবে। তোমরা কিন্তু ছোট থেকে এগুলো পড়িছো, যে আই, মি, মাই, মাইন, এগুলো পড়িছো না? আই, মি, মাই, উই, আস, আওয়ার, এই ধরনের যখন, এগুলো অবশ্যই পড়িছো। ওই আইটা হচ্ছে কি সাবজেক্টিভ কেস বা সাবজেক্ট, মিটা অবজেক্ট, আর মাইটা হচ্ছে কি পজিটিভ, ওরকম। উই হচ্ছে কি সাবজেক্ট, আস হচ্ছে কি অবজেক্ট, আর আওয়ার হচ্ছে কি পজিটিভ। ঠিক এরকম ভাবে। তো এইখানে যেহেতু পজিটিভের কথা বলছে, তো পজিটিভ যখন বলবে তখন মাথায় রাখবা, পজিটিভ যখন বলবে তখন শুধুমাত্র পজিটিভ আনতে হবে, অর্থের সাথে সঙ্গতি রেখে। হ্যাঁ, এখানে আসলে কি চাইছে সেটা আমাদের বুঝতে হবে। দেখো এখানে দেখো বলছে কি, দেয়ার আর ড্যাশ ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি। পজিটিভ কোনগুলো? ওই যে মাই হচ্ছে পজিটিভ, তাই না? ইউর পজিটিভ, আওয়ার পজিটিভ, হিজ, হার, তারপর হচ্ছে কি দেয়ার, ইটস, এইগুলো হচ্ছে মূলত পজিটিভ, তাই না? তো এইগুলো যদি পজিটিভ হয় তাহলে আমার দেখতে হবে যে এখানে আমার কি আসলে যাচ্ছে। যখন পজিটিভ থাকবে তখন কার বা কাদের দ্বারা প্রশ্ন করবা। এই কান্ট্রি মানে কি দেশ, তাই না? এবার দেশটা কার বা কাদের? দেশটা না আমাদের, তো আমাদের ইংরেজি কি আওয়ার, এই জন্য এখানে আওয়ার বসে যাবে। তাহলে দেখো কি হচ্ছে এখানে, দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি, মানে আমাদের দেশে অনেক গ্রাম আছে। ওকে, এখানে মাই বললে কিন্তু এটা একটু হিংসুটে টাইপের হয়ে যাবে, কারণ দেশটা শুধু তোমার না আমাদের সবার।
এই কারণে এখানে অবশ্যই কিন্তু আওয়ার বসবে, ঠিক আছে? ইনশাল্লাহ এটা বুঝতে পারছো তোমরা, আশা করি বুঝতে পারছো এটা। যদি পজেসিভ বুঝে থাকো লেখো যে পি ডান, পি তে পজেসিভ আর ডি তে পিডি লেখো, পিডি। যদি তোমরা বুঝে থাকো পজেসিভ তাহলে সবাই লেখো যে পিডি। এই পিডি লিখলে বুঝবো যে তোমরা পজেসিভ বুঝতে পারছো। পিডি লেখো যদি তোমরা বুঝতে পারো। পিডি লেখো সবাই কমেন্টে, সবাই 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 সবাই। তোমরা যদি সবাই ঠিকঠাক মতো শেয়ার করো, ঠিক আছে, তাহলে তোমাদের সবাইকে এই বিস্কিট দেওয়া হবে একটা করে, ওকে? এই যে এই বিস্কিট তো আমি খাওয়ার সময় পাইনি, আম্মু যে চাটা দিয়ে গেছিল সেটা শরবত হয়ে গেছিল। হ্যাঁ, তা বিস্কিট যদি পাইতে চাও সবাই পিডি লেখো আর ওই শেয়ার করো একটা করে। সবাই যদি বুঝে থাকো এটা পিডি লেখো সবাই, পিডি। এই তো একজন বুঝেছে পিডি, তার মানে পিডি একজন লিখছে, একজন বুঝেছে, আর কেউ বুঝে নাই, তাই তো? হুম। শিখা, সাউদা আর জাবের। রাত্রি ফিয়া বিগ ফ্যান, স্যার বিগ ফ্যান। রাত্রি তোমাকে স্বাগতম। ওকে, ধন্যবাদ সবাইকে, রেসপন্স করছে সবাই, ভালো লাগছে। দেখো তাহলে এখানে কি আছে, এবার পরেরটা দেখো, পরেরটা কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে বলছে মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, মানে আমাদের বেশিরভাগ ড্যাশ মানুষ কি করে, ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, মানে টিউবওয়েলের পানি পান করে, তাই না? এই ড্রিঙ্ক মানে কিন্তু পান করা, কেউ খাওয়া বলবো না, পানি পান করা যায়, পানি কিন্তু খাওয়া যায় না, মনে থাকবে। এখন দেখো তোমার কাছে আছে নাউন অ্যাডজেক্টিভ। এই নাউন অ্যাডজেক্টিভটা কি আমি বলি, এই নাউন অ্যাডজেক্টিভ অপর নাম হচ্ছে কি কম্পাউন্ড নাউন। হ্যাঁ, তো অপর নাম লাগবে না। নাউন অ্যাডজেক্টিভ যখনই থাকবে তখন মনে করবা যে দুইটা নাউন মিলে নাউন অ্যাডজেক্টিভ হয়। নাউন প্লাস নাউন, এই দুইটা মিলে কি হয়, নাউন অ্যাডজেক্টিভ হয়। সবাই খাতায় এটা একটু নোট করো। হ্যাঁ, নাউন প্লাস নাউন এটাকে কি বলে, নাউন অ্যাডজেক্টিভ বলে। নাউন প্লাস নাউন, এই নাউন প্লাস নাউনকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। ওকে, নাউন প্লাস নাউনকে কি বলা হয়, নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। একটু খেয়াল করো এখানে কি বলছে, তার মানে একটা নাউন তোমার দেয়া থাকবে প্রশ্নে, আর একটা নাউন তোমাকে আনতে হবে। ওকে, আমি তোমাদের না বলছিলাম যে কেমন দ্বারা প্রশ্ন করলে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ পাওয়া যায়। আমি একটা উদাহরণ দিই, এই যে পট মানে কি পাত্র, এই পাত্র হচ্ছে কি একটা নাউন আলাদা, আর এই টি মানে কি, টি মানে হচ্ছে চা, টি মানে হচ্ছে কি চা, এই চাও কিন্তু একটা নাউন, মানে কোনো কিছুর নামকেই তো নাউন বলে, তাই না? বিশেষ্য, নাউনের বাংলা কি বিশেষ্য। তার মানে পট হচ্ছে কোন একটা সরঞ্জামের নাম, আর টি হচ্ছে কোন একটা পানীয় এর নাম। তো যেহেতু এই দুইটা নাউন আলাদা আলাদা থাকলে এটা নাউনই হবে, ঠিক আছে, কিন্তু দুইটাকে যখন আমি কানেক্ট করে দেব, এই পটের আগে যদি টি বসাই দিই, টি যদি টি বসাই দিই তাহলে এর অর্থ কি টি পট হবে। টি বসানোর পর অর্থটা কি হবে, টি পট। এই টি পট মানে কি চায়ের পাত্র, টি পট মানে কি চায়ের পাত্র। এখন তুমি প্রশ্ন করো কেমন পাত্র, কেমন পাত্র, চায়ের পাত্র, তাই না? ঠিক তেমনি এইখানে কি আছে, পিপল আছে, পিপল। এই পিপল মানে হচ্ছে কি লোকজন, তাই না? মানুষ, মানুষ, মানুষজন, বহুবচন কিন্তু পিপল। ওকে, তো মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, তাহলে আমাদের বেশিরভাগ কেমন মানুষেরা, কেমন মানুষেরা আছে কি টিউবওয়েল ওয়াটার পান করে, বা তোমার টিউবওয়েলের পানি পান করে। এখানে অবশ্যই একটা তোমার নাউন আনতে হবে। দেখো এখানে ভিলেজ আনতে পারি আমরা, ভিলেজ, এই ভিলেজ হচ্ছে একটা নাউন, এই যে ভিলেজ, ভিলেজ একটা নাউন, প্লাস এখানে হচ্ছে পিপল একটা নাউন। শুধু ভিলেজ মানে গ্রাম, তাই না? এই গ্রাম, আর পিপল মানে হচ্ছে কি
মানুষ, এই এমনি আলাদা আলাদা একটা নাউন, বাট একসাথে হচ্ছে কি গ্রামের মানুষ হয়ে যাচ্ছে, গ্রামের লোকজন হয়ে যাচ্ছে। কেমন লোকজন? গ্রামের লোকজন। কেমন মানুষ? গ্রামের মানুষ। তো যেহেতু এখানে হচ্ছে ভিলেজ লেখার পর এখানে নাউন অ্যাডজেক্টিভ হয়ে গেল। ওকে, দেখো অ্যাজ এ রেজাল্ট মানে কি ফলে, মেনি অফ দেম আর সাফারিং ফ্রম, এই সাফারের সাথে ফ্রম শব্দটা ব্যবহার, প্রিপোজিশনটা ব্যবহার করা হয়, মাথায় রাখবা। মানে কোনো সমস্যায় ভোগা অর্থে বা কোনো রোগে ভোগা অর্থে এই এই সাফারের সাথে ফ্রম ব্যবহার করা হয়। সাফার ফ্রম মুখস্থ করে রাখো, সাফার ফ্রম। ওকে, আর এখানে একটা আর্টিকেল শেখো, ওই যে অ্যাজ রেজাল্ট এর মাঝে একটা এ আর্টিকেল বসে, দেখো অ্যাজ এ রেজাল্ট ফলে মেনি অফ দেম আর সাফারিং ফ্রম আর্সেনিক প্রবলেম। আর এর ফলে কি হয়, যেহেতু গ্রামের বেশিরভাগ মানুষরা কি করে, যে পানি পান করে, তাই না? কেমন পানি পান করে? ওই যে আর্সেনিক যুক্ত পানি পান করে। তো প্রায় তারা কিসে ভোগে বলতে, আর্সেনিক প্রবলেমে বসে ভোগে আর কি, বা আর্সেনিকের যে সমস্যা তারা পড়ে, এই যে আর্সেনিক প্রবলেম, সাফার ফ্রম। দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। দেখো এখানে বলছে এই সমস্যাটা কোথায় পাওয়া গিয়েছে? নর্থ বেঙ্গলে পাওয়া গিয়েছিল। সাধারণত কোথায় পাওয়া যায়? নর্থ বেঙ্গলে। এইখানে একটা জিনিস বোঝার আছে, খেয়াল করো, ভার্ব আছে এখানে। যখন দেখবো যে প্রি বা পোস্ট মডিফাই দা ভার্ব বলছে, আই রিপিট, যখন দেখবা যে প্রি বা পোস্ট মডিফাই দা ভার্ব বলছে, তখন একটা অ্যাডভার্ব আনতে হবে। কি আনতে হবে? অ্যাডভার্ব। দেখো শুধু এইটুকুই না, আর একটু বুঝতে হবে এটা। তোমার প্রশ্নে যদি বলে যে প্রি মডিফাই বা পোস্ট মডিফাই দা ভার্ব অথবা অ্যাডজেক্টিভ, যদি তোমার প্রশ্নে এটা বলে ভার্ব কে মডিফাই করতে বা অ্যাডজেক্টিভ কে মডিফাই করতে, তাহলে অবশ্যই একটা অ্যাডভার্ব আনতে হবে। এখন কথা হলো এই অ্যাডভার্বটা আসলে কি, তাই না? বুঝলাম অ্যাডভার্ব আনতে হবে, তাহলে অ্যাডভার্বটা আসলে কি? শোনো, অ্যাডভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ, তাই না? ক্রিয়া বিশেষণ। এই অ্যাডভার্ব বুঝতে হলে তোমাকে 4টা WH যে কোশ্চেন আছে না, এগুলো একটু মনে রাখতে হবে। একটা হচ্ছে কি হাউ, when, where, why। হাউ, when, where, why, এই 4টা কিন্তু তোমার একটু মনে রাখতে হবে। এগুলো কিন্তু সব অ্যাডভার্ব, ঠিক আছে? অ্যাডভার্ব। দেখো তুমি যখন হাউ মানে কিন্তু হাউ এর দুইটা অর্থ আছে, একটা হচ্ছে কেমন, একটা কিভাবে। এইখানে আমি কিভাবে অর্থটা আনিছি, কিভাবে। ওকে, কিভাবে অর্থটা এখানে আনছি আমি। আর হোয়েন মানে হচ্ছে কখন, হোয়েন মানে কি কখন, সময়, এটা হচ্ছে সময়। হয় মানে হচ্ছে কি কোথায়, এটা তো স্থান বোঝায়। আর ওয়াই এর বিষয়টা এখন আপাতত থাক। এই হোয়াই মানে হচ্ছে কেন, এই তিনটা একটু খেয়াল করো। হাউ মানে কিভাবে, হোয়াই মানে হচ্ছে কখন, আর ওয়াই মানে হচ্ছে কি কোথায়, তাই না? তাহলে কি কিভাবে, কখন, কোথায় দ্বারা প্রশ্ন করলে সাধারণত আমাদের অ্যাডভার্ব পাওয়া যায়। হ্যাঁ, আর সবচেয়ে তোমাদের বেশি এই যে এই মডিফায়ারের জন্য দেখা যাচ্ছে হাউ দিয়ে প্রশ্ন করতে হয় ম্যাক্সিমাম। ওকে, তাহলে হাউ দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো, কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পাবো। ঠিক আছে, তার মানে হচ্ছে কি কিভাবে দ্বারা প্রশ্ন করলে, তারপর সময় বোঝালে, স্থান বোঝালে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে কিন্তু। ওকে, তাহলে আমি যদি প্রশ্ন করি এইখানে সেন্টেন্সটা কোথায় আছে, দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, মানে এই সমস্যাটা কোথায় পাওয়া গিয়েছিল? উত্তরবঙ্গ। নর্থ মানে হচ্ছে উত্তর, আর বেঙ্গল মানে হচ্ছে বঙ্গ বা বাংলা, উত্তরবঙ্গ। তার মানে কি এই সমস্যাটা সাধারণত লিখতে পারি উত্তরবঙ্গে পাওয়া গেছিল। এবার অ্যাডভার্ব আমি বলি, অ্যাডভার্বটা আসলে কিভাবে আমরা নির্ণয় করতে পারি? অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে সাধারণত অ্যাডভার্ব পাওয়া যায়, মাথায় রাখবা। সব এলওয়াই কিন্তু আবার অ্যাডভার্ব না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে কি পাওয়া যায়? অ্যাডভার্ব পাওয়া যায়। হ্যাঁ, আর নাউনের সাথে এলওয়াই যোগ করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। নাউনের সাথে এলওয়াই যোগ করলে কি পাওয়া যায়? অ্যাডজেক্টিভ পাওয়া যায়। খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করে যে এলওয়াই থাকা মানে হচ্ছে অ্যাডভার্ব, না আসলে না। এই অ্যাডজেক্টিভ নিয়ে যদি কোনো কথা বলছি না, এই জন্য এটা জাস্ট মাথায় রাখো, এটা নিয়ে বিস্তারিত আলোচনা এখন করছি না। ওকে, নাউনের সাথে এলওয়াই যোগ করা মানে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করা মানে অ্যাডভার্ব। যেমন দেখো আমি যদি বলি ওয়াইড, ওয়াইড মানে কি প্রশস্ত, প্রশস্ত। কেমন? প্রশস্ত।
এর সাথে যদি আমি এলওয়াই যোগ করি ওয়াইডলি, প্রশস্ততার সাথে বা প্রশস্ত ভাবে, এমন অর্থ আসবে। তারপর আমি যদি বলি বিউটিফুল, বিউটিফুল মানে কি? সুন্দর, তাই না? কেমন, তাই না? যেমন দেখো এই যে বইটি কেমন, বইটা হচ্ছে সুন্দর, বিউটিফুল। এখন যদি আমি সাথে বিউটিফুলি এলওয়াই যোগ করে দিই, তাহলে হচ্ছে সুন্দর ভাবে হয়ে যাবে। যেমন দেখো হি সিংস বিউটিফুলি, সে খুব সুন্দর ভাবে গায়, তাই না? তার মানে সে কিভাবে গায়, কিভাবে তার প্রশ্ন করো, সে কিভাবে গায়, সে সুন্দর ভাবে গায়। তার মানে এখানে কিভাবে তার প্রশ্ন করলে কিন্তু বিউটিফুলিটা আসছে। বিউটিফুল কার সাথে এলওয়াই যোগ হয়ে বসছে? অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হয়ে বসছে। কেমন, কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়, এলওয়াই যোগ করলে তোমার এখানে বিউটিফুলি হয়ে যায়, মানে অ্যাডভার্ব হয়ে যায়। এইটুকু বুঝতে পারছো কিনা দেখো। যদি এইটুকু বুঝে থাকো আমাকে বলো যে এই অ্যাডভার্বের কিছুটা ধারণা পাইছো কিনা বলো। যদি তুমি বুঝে থাকো যে বলো যে বুঝেছি বুঝেছি। বি লেখো, বি, বি লেখো, বি, সব একটু বি লেখো রেখে। স্যারের মান সম্মান বাড়ে গেলে মানে এই কি লিখছো এটা রাসেল? দে এইটুকু যদি বুঝতে পারো আমার বলো যে বুঝেছি। হ্যাঁ বি, সাবাস। এই তো যাবে, তোমাকে আমি চিনতে পেরেছি। তুমি যতই ফেক আইডি দিয়ে তুমি মেসেজ সরি কমেন্ট করো না কেন। হুম, ওকে ওকে। এই যাবে, এই লাইভটা শেয়ার করে দাও যাবে। যাবে আর রাসেল তোমরা লাইভ শেয়ার করে দাও। যাবে রাসেল তোমরা লাইভটা শেয়ার করে দাও এক্ষুনি, হ্যাঁ? ওকে ওকে, সবাই বি লিখেছে, সবাই বুঝেছে। আচ্ছা ধন্যবাদ। দেখো তাহলে এবার আমরা আমাদের এই প্রশ্ন এখানে ফিরে আসি। সবাই এত বুঝে কেন? হ্যাঁ, সবাই সবাই বুঝতে তো হবে না, সবাই বুঝলে আমি আবার বকাবকি করবো কাকে? কেউ একজন বলো যে বুঝিনি, বলো। আচ্ছা দেখো তারপরে লিখে তারপর উত্তর কি দিতে হবে বলো। দেখো দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, মানে এই সমস্যাটা কোথায় পাওয়া গেছে? নর্থ বেঙ্গল বা উত্তরবঙ্গে পাওয়া গেছে। সাধারণত দেখতে পারো এখানে, যেমন দেখো ইউজুয়ালি, হ্যাঁ, বা ব্যাপকভাবে পাওয়া গেছে কোথায়? ওয়াইড মানে মানে ব্যাপক বললাম যে প্রশস্ত বা ব্যাপক। ওয়াইড এর বাংলা অর্থ আছে দুইটা, কয়েকটা আছে। ওয়াইড বলতে প্রশস্ত হয়, ব্যাপক হয়। ব্যাপকভাবে এটা কোথায় পাওয়া যায়? বেশি হয় কোথায় এটা? এটা হচ্ছে নর্থ বেঙ্গলে পাওয়া যায়। এই ওয়াইড মানে হচ্ছে কি ব্যাপক, কেমন ব্যাপক। এবার এর সাথে আমি যদি এলওয়াই যোগ করি ওয়াইডলি হয়ে যায়। এটা ব্যাপকভাবে কোথায় পাওয়া যায়? এই যে আর্সেনিক, সেটা নর্থ বেঙ্গলে পাওয়া যায়। তাহলে এখানে আমরা ওয়াইডলি লিখতে পারি। ওয়াইড এলওয়াই যোগ করে ওয়াইডলি লিখে ফেললাম। এবার দেখো উই শুড টেক প্রপার মেজার্স ড্যাশ। এবার দেখো ইনফিনিটিভ ফ্রেজ টু প্রি মডিফাই দ্য নাউন আছে। হ্যাঁ এইখানে একটু বুঝতে হবে। তোমরা এখন খুব সুন্দর একটা জিনিস শিখতে চলেছো যে ফ্রেজটা আসলে কি, তাই না? এই ফ্রেজের কথা যখন আসে তখন ক্লজের কথাও সামনে চলে আসে। ওকে, সবাই একটু মানসিকভাবে প্রস্তুতি নাও, কারণ এখন তোমাদেরকে আমি ফ্রেজ আর ক্লজ শেখাবো। হ্যাঁ, যদি একটু অমনোযোগী হও তাহলে কিন্তু এটা মাথার উপর দিয়ে যাবে, কিন্তু যদি একটু মনোযোগী হও ইনশাল্লাহ আল্লাহ দিলে সবারই মনে থাকবে। দেখো প্রথম কথা আমি বললাম এখানে কি চাইছে? ইনফিনিটিভ ফ্রেজ, তাই না?
ইনফিনিটিভ আমি পরে আসছি, আগে ফ্রেজটা কি সেটা বুঝি। এই যে ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, ফ্রেজের বাংলা হচ্ছে শব্দগুচ্ছ। ওকে, আমার হাতের লেখা কত সুন্দর। এই যে শব্দগুচ্ছ। আর এই যে ক্লজ, এই ক্লজ এর বাংলা হচ্ছে কি খণ্ড বাক্য। খেলাটা হচ্ছে এখানেই। ফ্রেজ এর অর্থ হচ্ছে শব্দগুচ্ছ, আর এই যে ক্লজ এর অর্থ হচ্ছে খণ্ড বাক্য। এখন আমি ফ্রেজ আর ক্লজের মধ্যে একটা মানে মিল তোমাদের দেখাবো, আর একটা হচ্ছে পার্থক্য তোমাদের দেখাবো। দেখো, ফ্রেজ আর ক্লজ এই দুইটার মধ্যে একটা মিল হচ্ছে কি জানো? এদের মধ্যে একটা মিল আছে। এদের মিলটা হচ্ছে কি, এরা আসলে কেউই একটা ফুল সেন্টেন্স না, পূর্ণ বাক্য না। এরা ফুল সেন্টেন্স নয়, পূর্ণ বাক্য না। ঠিক আছে, সবাই সবাই এটা মুখস্থ করে ফেলো যে ফ্রেজ আর ক্লজের মধ্যে আসলে একটা যে সিমিলারিটি বা যে মিল, এটা কি, এটা হচ্ছে একটা পূর্ণ সেন্টেন্স নয়। ওকে, এটা পূর্ণ সেন্টেন্স নয়, এটা হচ্ছে তাদের মধ্যে মিল। মিল আছে, তাহলে পূর্ণ সেন্টেন্স নয়। যেমন দেখো, আমি যদি বলি হি লিভস ইন বাংলাদেশ, সে কোথায় বসবাস করে? সে বাংলা দেশে বসবাস করে। এটা কিন্তু ফুল সেন্টেন্স, এটা ফ্রেজও না ক্লজও না। ঠিক আছে, এটা ফ্রেজও না ক্লজও না, মাথায় রাখবা। এবার এদের মধ্যে কি আছে, একটা অমিল আছে। অমিলটা কি দেখো, পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে কি, ফ্রেজ হচ্ছে কি শব্দ ছাড়া, সরি ভার্ব ছাড়া যে কয়েকটা শব্দ হইলে সেটা কি হয়? ভার্ব ছাড়া একাধিক শব্দ হচ্ছে কি ফ্রেজ। কি বললাম? ফ্রেজ হইতে হলে কিন্তু, ফ্রেজ বা ক্লজ হইতে হলে কিন্তু নিম্নপক্ষে একটার বেশি মানে দুইটা বা ততোধিক কি লাগে, দুই বা দুইয়ের বেশি তোমার শব্দ লাগে, তাই না? তো এই ফ্রেজটা হচ্ছে কি ভার্ব ছাড়া, আমি একটু মুছে দিই এটা। এই ফ্রেজটা হচ্ছে ভার্ব ছাড়া একাধিক শব্দ, একাধিক শব্দ। হ্যাঁ, আর এই যে ক্লজ, এই ক্লজ হচ্ছে কি ভার্ব সহ একাধিক শব্দ। তার মানে কি, ভার্ব ছাড়া একাধিক শব্দ যদি হয়, ভার্ব ছাড়া, মনে রাখবা ফ্রেজ ঘর ছাড়া, ফ্রেজ কি ছাড়া? ঘর ছাড়া। মানে ফ্রেজ হচ্ছে কি, মানে ভার্ব ছাড়া তোমাদের শব্দ কয়েকটা একাধিক শব্দ, সেটা হচ্ছে কি ফ্রেজ হবে। ওকে, আর ক্লজটা কি হবে, ভার্ব সহ কয়েকটা শব্দ বা একাধিক শব্দ, সেটা সেটা দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে। ওকে, তাহলে আমি একটু আগে কি লিখছিলাম সেন্টেন্সটা, হি লিভস ইন বাংলাদেশ। আমি লিখছিলাম যে হি লিভস ইন বাংলাদেশ, তাই না? এখন দেখো, আমি যদি বলি এই হি এখানে, হি আর লিভস এখানে নেই, ইন বিডি, এর মধ্যে কোনো ভার্ব নেই কিন্তু, ইন একটা প্রিপজিশন আর বিডি হচ্ছে কি একটা নাউন, বাংলাদেশ একটা নাউন। তো এইটা যেহেতু একটা বেশি শব্দ আছে, এটা হচ্ছে একটা ফ্রেজ। এটা কি একটা ফ্রেজ? ওকে, এটা একটা ফ্রেজ। আবার এখন যদি আমি বলি যে লিভস ইন বাংলাদেশ, এখানে কিন্তু কি আছে, একটা ভার্ব আছে, লিভস ইন বাংলাদেশ, এই ভার্ব আছে, এই যে ভার্ব, এই ভার্ব আছে। তার মানে এইটা হচ্ছে কি ক্লজ হবে, কিন্তু এটা কিন্তু পূর্ণ বাক্য না, কারণ সাবজেক্ট নেই। বোঝা গেল বিষয়টা? যেহেতু এর কোনো সাবজেক্ট এখানে নেই বা পুরো সেন্টেন্স না, কিন্তু ভার্ব আছে, এটা হচ্ছে ক্লজ। তাহলে ভার্ব ছাড়া যে শব্দগুচ্ছ থাকবে সেটা কি হবে বলো? সেটা কি হবে? সেটা হবে ফ্রেজ। আর ভার্ব সহ যে একাধিক শব্দ থাকবে সেটা হচ্ছে কি ক্লজ। এটুকু বুঝতে পারিছো? ফ্রেজ আর ক্লজ বুঝতে পারিছো? বুঝলে দেখো যে ইয়েস, ইয়েস লেখো সবাই। যদি ফ্রেজ আর ক্লজ বুঝতে পারো, সবাই একটু ইয়েস লেখো, যাতে আমি শিওর হতে পারি। সবাই একটু ইয়েস লেখো, সবাই একটু ইয়েস লেখো।
হুম, শিখা দাস ইয়েস লেগেছে। 110 টাকা, হ্যাঁ তোমাকে 10 টাকা দেওয়া হবে, দাঁড়াও। রাসেল হোসেন, তোমাকে 10 টাকা দেওয়া হবে, তুমি একটু জাস্ট সবুর করো। আল্লাহর রাতটা আজকে পোহাক, তারপরে দেখছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা দেখো এবার এখানে কি বলছে, ইনফিনিটিভ ফ্রেজ, তাই না? ইনফিনিটিভ ফ্রেজ। এবার আমরা আমরা যদি ক্লজ আর ফ্রেজ বুঝে থাকি, এখানে কিন্তু ফ্রেজ চাইছে, তার মানে এখানে আমার কিন্তু শব্দ গুচ্ছান থাকবে, ভার্ব ছাড়া, তাই না? মানে ভার্ব ছাড়া একাধিক শব্দ লাগবে। এবার একটু খেয়াল করি আমরা এখানে, দেখো ফ্রেজ তো বুঝতে হবে, ইনফিনিটিভটা বুঝতে হবে। ইনফিনিটিভটা আসলে কি, দেখো ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস মূল ভার্ব বা ভার্বের বেস ফর্ম। খেয়াল করো, টু প্লাস ভার্বকে কি বলা হয়? ইনফিনিটিভ বলা হয়। টু প্লাস ভার্বকে কি বলা হয়? ইনফিনিটিভ বলা হয়। সবাই একটু নোট ডাউন করো, এই যে টু প্লাস ভার্বকে কি বলা হয়? ইনফিনিটিভ বলা হয়। আর এই ইনফিনিটিভ দ্বারা সাধারণত উদ্দেশ্য বোঝায়। কি বোঝায়? উদ্দেশ্য বোঝায়। এখন এই টু প্লাস ভার্ব আসলে কি সেটা বুঝতে হবে। আমরা অনেক সময় কি বলি, বলি না যে গো, গো মানে কি? যাওয়া, তাই না? অনেক সময় বলি কি অক, অক মানে কি? হাঁটা। ওকে, তুমি যখন এর আগে টুটা ব্যবহার করবা, ঠিক আছে, এর অর্থ কি হয়ে যাবে জানো? টু গো মানে হচ্ছে কি? যেতে। গো মানে যাওয়া, কিন্তু টু গো মানে যেতে। অক মানে হাঁটা, টু অক মানে কি হবে? হাঁটতে হবে। টু মানে গো মানে যাওয়া, আর টু গো মানে কি? যেতে। অক মানে কি? হাঁটা, আর টু অক মানে কি হবে? হাঁটতে হবে। এখন দেখো, সিং মানে হচ্ছে কি? গাওয়া। টু সিং এর অর্থ কি হবে? গাইতে হবে, গাইতে, গাইতে। তাহলে কি? যেতে, হাঁটতে, গাইতে। যেমন তে তে অর্থ আনে, ঠিক আছে? সাধারণত কি আনে? যেরকম তে তে এরকম অর্থ আনে, যে ইনফিনিটিভ, বোঝা গেছে? আর এটা তার উদ্দেশ্য বোঝায়। যেমন উদ্দেশ্য কিভাবে বোঝায়, আমি একটু একটা সেন্টেন্স দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। দেখো, আই গো টু কলেজ, আই গো টু কলেজ, এখানে টু লার্ন, এই দেখো লার্ন কিন্তু এখানে ভার্ব, মূল ভার্ব, তাই না? এর আগে আমি এখানে কি বসাইছি? টু লার্ন বলেছি। আই গো টু কলেজ, আমি কলেজে যাই টু লার্ন। টু লার্ন মানে শিখতে, লার্ন মানে শেখা, আর টু লার্ন মানে কি? শিখতে। আমি কলেজে কি উদ্দেশ্যে যাই? কি উদ্দেশ্যে যাই? শিখতে যাই। যেহেতু এখানে শিখতে আসছে, মানে এখানে শেখার উদ্দেশ্য বোঝাইছে। আর ঠিক এই কারণে টু প্লাস মূল ভার্বটা আছে, এটাকে কি বলা হয়? ইনফিনিটিভ বলা হয়। এটুকু কি বুঝতে পারছো? ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ কি বলো? টু প্লাস কি? ভার্ব। টু প্লাস কি? ভার্ব। টু প্লাস মূল ভার্ব কে ইনফিনিটিভ বলে। ইনফিনিটিভ কি? টু প্লাস মূল ভার্ব। ওকে, ইনফিনিটিভ বুঝলে? লেখো যে কি লিখবা? দাঁড়াও, হয়ে গেছে, ঘুমাইতে হবে না। ইনফিনিটিভ বুঝলে, বুঝেছো? বুঝলে বুঝেছি, লেখো, লেখো তো বুঝেছি, লেখো লেখো। সাউদা লিখেছে ঘুম পাচ্ছে না, ঘুমাতে হবে না, হয়ে গেছে প্রায়। আমি আগেই বুঝলাম এটা একটা গবেষণা ধর্মী ক্লাস হবে, কারণ একটু বোধহয় বুঝতে হবে। কারণ তোমরা অনেকেই কিন্তু এই যে মডিফাইডটা আমার কাছে করোনি। হ্যাঁ, কোচিং এ এখনো অনেকে করোনি। আমি অনেক ভেঙে ভেঙে করাতে পারতাম, কিন্তু অতটা সময় তো এখন নেই। হ্যাঁ, যেহেতু পরীক্ষা, অতটা সময় নেই, তাই খুব ভেঙে ভেঙে করানোর এখনো সুযোগ নেই, রুলস আকার এখনো করার সময় সুযোগ হয়নি। এটা বুঝতে পারলে বলো যে বুঝেছি। ইনফিনিটি বুঝতে পারছো?
ওকে ওকে, বুঝেছি সবাই, বুঝেছি বুঝেছি। দেখো তাহলে ইনফিনিটিভ ফ্রেজটা আসলে কি, দেখো এবার তাহলে তোমাকে যখন ইনফিনিটিভ করতে বলা হবে, খেয়াল করো, মনে করো এটা কত নাম্বার আছে, 8 নাম্বার আছে না উত্তর, উত্তরটা লেখার নিয়ম হচ্ছে এমন, মনে করো এটা 8 নাম্বার আছে, তো আচ্ছা 8 নাম্বার, তাহলে আগে তুমি একটা 2 বসাবা, 2। এবার কারণ কি ইনফিনিটিভ বললেই 2 প্লাস মূল ভার্ব হবে। এখন 2 এর পরে কিভাবে আমরা মূল ভার্ব আনবো সেটাই হচ্ছে কথা। এবার আমাদের সেন্টেন্সটা করতে হবে, দেখো উই শুড টেক প্রপার মেজার্স, এই প্রপার মানে হচ্ছে কি সঠিক, আর মেজার্স মানে এখানে পদক্ষেপ অর্থে মেজার্স শব্দটা এখানে আসছে, ঠিক আছে। আমাদের কি করতে হবে, উই শুড টেক প্রপার মেজার্স, আমাদের সঠিক পদক্ষেপ নেওয়া উচিত। কি করতে, কোন উদ্দেশ্যে, মানে কোন উদ্দেশ্যে আমরা সঠিক পদক্ষেপ নেবো, ইনফিনিটিভ দ্বারা কি উদ্দেশ্য বোঝায় না, কি করতে। তুমি এখানে ইনফিনিটিভ বললে কি করতে দিয়ে প্রশ্ন করবে, যে কি করতে বা কোন উদ্দেশ্যে, এই কি করতে বা কোন উদ্দেশ্যে দিয়ে প্রশ্ন করলে তুমি এখানে উত্তরটা কিন্তু পেয়ে যাবা। দেখো উই শুড টেক প্রপার মেজার্স ড্যাশ, এবার ইনফিনিটিভ ফ্রেজ, তার মানে পুরো সেন্টেন্সটা কিন্তু তোমাকে লিখতে হবে, তাই না। তো অলরেডি আমি এখানে ইনফিনিটিভ দেখে এখানে আমি 2 বসাই ফেলবো আগে, যেহেতু এখানে ইনফিনিটিভ করতে বলছে, এখানে আমি 2 বসাবো, 2, দেখো 2 বসাইছি। এবার উই শুড টেক প্রপার মেজার্স, আমাদের কি করা উচিত, যে সঠিক পদক্ষেপ নেওয়া উচিত, 2 কি করতে, 2 পানিকে বিশুদ্ধ করতে, এটা আমরা লিখতে পারবো না। এবার বিশুদ্ধ করা ইংলিশ কি, পিউরিফাই, এই যে পিউরিফাই মানে হচ্ছে বিশুদ্ধ করা। এখন মনে করো তোমার এখন পিউরিফাই শব্দের অর্থ তুমি জানো না, এই আর্সেনিক সমস্যা তো একটা সমস্যা, তাই না। তো আর্সেনিক সমস্যা যদি একটা সমস্যা হয়, তাহলে তুমি কি করবে এখানে, তুমি এটা সমাধান করবা, মানে আমাদের কি করতে হবে, আমাদের এই সমস্যাটা সমাধান করতে হবে। তাহলে সমাধান করার ইংলিশ কি, সলভ, সমাধান করার ইংলিশ কি, টু সলভ। এই যে তোমার ইনফিনিটিভ হয়ে গেছে, এখন তোমার কিন্তু কি লাগবে, ফ্রেজ লাগবে। অলরেডি এখানে তোমার ইনফিনিটিভ পড়া হয়ে গেছে, আর একটা মাত্র শব্দ দিলেই কিন্তু ফ্রেজ হয়ে যাবে, বোঝা গেছে। এবার তুমি আরো একটা বেশি লাগলে একটা বেশি দিবা, কোনো সমস্যা নেই। টু সলভ কি করতে, টু সলভ দিস প্রবলেম, টু সলভ দিস প্রবলেম, মানে এই সমস্যাটা সমাধান করতে। দেখো এখানে কয়েকটা শব্দ দিলেই কিন্তু এখানে ফ্রেজ হয়ে গেল। বুঝতে পারছো তোমরা, যদি বুঝতে পারো একটু আমাকে বলো যে এটা বুঝেছি, বলো বলো বলো, মডিফায়ারটা কেমন বুঝেছো বলো। এই মডিফায়ার শেখানোর আগে আরো কিছু রুলস করাই নিতে হয়, না হলে আরো বুঝতে পারতে, হ্যাঁ কিছু রুলস করালে আরো বেশি বুঝতে পারতে। তবে আমি চেষ্টা করেছি এগুলো বোঝানোর। এখন কতটুকু কি বুঝেছো বলো, বলো 100%-এ কে কত পার্সেন্ট বুঝেছো, এটা একটু আমাকে বলো, যাতে আমি একটু বুঝতে পারি যে তোমাদের আর কেমন ভাবে পড়াতে হবে। 100%-এ কে কত পার্সেন্ট বুঝেছো বলো, 100%-এ কত পার্সেন্ট বুঝেছো, যে যত পার্সেন্ট বুঝেছো সেটা লিখবা। যদি তুমি 10% বোঝো তাহলে তুমি 10% এখানে 10 লিখবা, 10। যদি তুমি অনেকটা বেশি বলতো, তুমি 80% লিখতে পারো বা 90% লিখতে পারো, এরকম ভাবে 10, 80, 10, 90, যে যা পারো লেখো। বলো কতটুকু বুঝেছো বলো। বুঝেছি, বুঝেছি বানান ভুল, বুঝেছি লিখেছে, বুঝেছি না, বুঝেছি, ওকে বুঝেছি। বুঝেছো তো, এখন পার্সেন্ট লেখো, পার্সেন্ট পার্সেন্ট, কত পার্সেন্ট বুঝেছো বলো। রাসেল লিখছে 100/5, তার মানে কি তুমি 100%-এর মধ্যে 5% বুঝেছো রাসেল, রাসেল ভাইপার, রাসেল ভাইপার তুমি 100%-এ 5% বুঝেছো নাকি 100-তে 105 বুঝেছো, কোনটা বলো। 95% সাউথ হোসেন শেফা, গুড 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 গুড। আর বাকিরা মনে হয় বোঝেই নি, এজন্য লিখছে না, তাই না। 95%। ভালো হয়ে যান মাসুদ, ভালো হয়ে যাও না, সেই কবিতার কথা। মাসুদ তুমি ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও আজি, রয়ে গেছো সে আগের মতোই হত ছাড়া পাজি। যাই হোক,
আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। আর আমি একটু ফ্রি হইলে আমি কিছু বেসিক ক্লাস নিবানি সবাইকে, ঠিক আছে? মানে একেবারে শুরু থেকে সরাসরি প্র্যাকটিসটা দিয়ে একটু বেসিক ক্লাস নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ, বিভিন্ন ক্লাসের। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম, গুড নাইট।